আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য উঠে এসেছে আমাদের নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরের খালপাড় গ্রামে। আমাদের যে বোনটি বিবস্ত্র অবস্থায় তার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, তো সেই বোনটির কয়েকটা নতুন তথ্য আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি। যেই তথ্যগুলা তিনি প্রথম ধাপে দুইটা স্বীকারোক্তিমূলক ভিডিও ছিল, অনেকেই শুনেছেন, আমিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখেছেন যে সেইখানে তিনি এক ধরনের স্টেটমেন্ট দিলেও আজকে দ্বিতীয় বা তৃতীয় দিনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার যে কমিশন আছে সেইখানের একজন পরিচালক, যার নাম হচ্ছে ফাইজুল কবির, তিনি আছেন অভিযোগ ও তদন্ত মানবাধিকার কমিশনের বাংলাদেশ শাখার, তিনি এই পরিচালনার পোস্টে আছেন। আর তাদের একটা টিম গতকালকে ঢাকা থেকে আপনার নোয়াখালীর বেগমগঞ্জে আমাদের ওই বোনটির সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করার পরে সেইখান থেকে নানান মানে খুব কঠিন কিছু তথ্য উঠে এসেছে, যেগুলো আসলে এতদিন অপ্রকাশিত ছিল। আর আমি আমার আজকের ভিডিওতে যেই কথাগুলো বলবো সেগুলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের যিনি অভিযোগ তদন্ত শাখার পরিচালক ফাইজুল কবির গতকালকে আপনার নোয়াখালীর চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে কনফারেন্স রুম আছেন সেইখানে সংবাদ সম্মেলনে তিনি এই কথাগুলো দায়িত্ব নিয়ে বলেছেন। এখানে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে আমাদের এই বোন, ওই দিন তিনি ধর্ষিত হননি সত্য, বাট অতীতে দুইবার তিনি ধর্ষণ হয়েছেন। আর ধর্ষণ হয়েছেন এই মামলার প্রধান এবং অন্যতম কি বলা হয় যে নিয়ামক। নিয়ামক শব্দটা এই কারণে, সে কিন্তু মূল মামলায় তার নামটা নেই, এটা অনেকে আমরা এই পর্যন্ত নিশ্চয় জানেন যে দেলোয়ার নামক যেই ব্যক্তি, তার নাম কিন্তু মূল মামলায় নেই। ইভেন আমাদের এই বোন ওই দিন যখন 22 ধারায় 22-এর কধারায় আপনার আদালতে জবানবন্দি দিয়েছেন, তখনও এই দেলোয়ারের নামটা তিনি উজ্জ্বল রেখেছিলেন। ইভেন ভিডিওটা যদি আপনারা ঠিকমতো দেখে থাকেন, পুলিশ যখন দেলোয়ারের নাম জিজ্ঞেস করেছিল তিনি বলেছিলেন যে দেলোয়ারকে তিনি সেইখানে মানে যখন পর্যন্ত তার দৃষ্টিশক্তি ঠিক ছিল তিনি দেখেননি বা তিনি জানেন না দেলোয়ার আছে কিনা। এখন এই দেলোয়ারের ঘটনাটাই এখন এখানে নতুন একটা মোড় নিয়েছে, যে তিনি অতীতে কিন্তু এই দুইবার এই দেলোয়ারের হাতেই ধর্ষণ হয়েছেন, ওই রাত্রে হননি। আজ থেকে 1 বছর আগে তিনি ধর্ষণ হয়েছেন এই দেলোয়ারের হাতে, জোরপূর্বকভাবে তার বাড়িতে দেলোয়ার রাতের বেলা গভীরে ঢুকে তাকে সম্ভ্রমহানি করে। আর দেলোয়ার যেহেতু স্থানীয় একটা বাহিনী চালায়, দেলোয়ার বাহিনী, ইভেন সেই স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার খুব খাস লোক, আবার হচ্ছে যে মেম্বারেরও খুব খাস লোক। আপনারা জানেন, যদিও মেম্বারের অলরেডি আলহামদুলিল্লাহ সকালে অ্যারেস্ট করা হয়েছে, এই হারামজাদারে রিমান্ডে নেওয়া হয়েছে। তো দেলোয়ারের বিষয়টা তিনি কেন আসলে প্রকাশ করলেন না এতগুলা ঘটনার ভিতরে? একটাই কারণ, প্রাণের নিরাপত্তা তিনি পাচ্ছেন না। কারণ দেলোয়ার বাহিনী এতটাই ভয়ঙ্কর, যখন সারা দেশ আমরা ওনার পাশে দাঁড়িয়েছি তারপরও আমাদের বোন ভয় পাচ্ছে। দেলোয়ারের যারা গুন্ডা মার্কেটে ঘোরাফেরা করে বা দেলোয়ার জেল থেকে বের হয়ে আসলে তার ছেলে, তার মেয়ে, তার উপরে প্রাণনাশের হুমকি আছে, সেই কারণে তিনি দেলোয়ারের কথাটা সামনে আনেন নাই। ঠিক এই কথাগুলাই জাতীয় মানবাধিকার কমিশনের যিনি পরিচালক আছেন, কি বলা হয় যে অভিযোগ তদন্ত, তাদের কাছে আমাদের এই বোনটি স্বীকার করেছেন। দ্বিতীয় ধাপে তিনি আরও একবার ধর্ষণ হয়েছেন, আর এটা হচ্ছে এই রমজান মাসে। রমজান মাসে সম্ভবত 2-3 দিন আগে দেলোয়ার তার বিশেষ লুক দিয়ে ওনাকে একটা জায়গায় ডেকে পাঠায়। পাঠানোর পরে সেইখান থেকে তাকে জোরপূর্বক করে একটা নৌকার মধ্যে তোলা হয়, কোনো নদীতে অথবা কোনো, আমি জানি না যে ওইখানে কোন এলাকার মধ্যে এই নৌকা টোকা চলে। ওই নৌকার মধ্যে নেওয়ার পরে দেলোয়ারের সাথে আরও একজন ছেলে ছিল, দুইজন মিলে ধর্ষণ করার জন্য। পরে তিনি দেলোয়ারের পায়ে ধরে কান্নাকাটা করেন। কান্নাকাটা করার পরে দেলোয়ার নাকি সামান্য কিছু টাকা দিয়ে ওই ছেলেটারে ওই ঘটনাস্থল থেকে বিদায় করে দেয়। এরপরে এই বোনটাকে সারা রাত নৌকায় আটকে রেখে ধর্ষণ করে। এখন এই দুইবার ধর্ষণের পরেও তিনি চুপ ছিলেন। এত বড় ঘটনার পরেও তিনি চুপ ছিলেন, কারণ গরিব ভাই জানে থানা পুলিশ মামলা এগুলা গেলে নর্মাল হইতে এখন এটা একটা রকম একটা মুভমেন্ট হচ্ছে। কারণ বাংলাদেশে বোনের পক্ষে এতদিন তো এই আমাদের এই বোন সিঙ্গেল ছিল, অসহায় ভাবছে নিজেরে, বাট আজকে তো হাজারো ভাই, হাজারো সন্তান, হাজারো পিতা মাতা সবাই আমরা তার পক্ষে, তিনি সাহস পাচ্ছেন। বাট তারপরে দেখেন উনি কতটা ভয় পান এই দেলোয়ার বাহিনীকে। ওনার যে 2টা ভিডিও ফুটেজ আসছে ওইখানে তিনি দেলোয়ারের নামটা কাটাই যেতে চাইছেন, কেননা এই দেলোয়ার যে তাকে ধর্ষণ করছে, তখন যে তাকে ভয় দেখাইছে, এগুলো তিনি এখনো ভয় পাচ্ছেন। কিন্তু নাচতে নাইমা বোনরে, আপনার উদ্দেশ্যে বলি, আপনি আমার বড় বোনের মতন হবেন, এখন আপনার কোনো ভয় নাই। মান সম্মান আপনার যায় না, ওই দেলোয়ারদের মান সম্মান যাবে, আমরা সেই পর্যায় পর্যন্ত নিয়ে যাব। আজকে সারা বাংলাদেশ আপনাদের জন্য এক রুখে জায়গায় উঠছে, সুতরাং আপনার ভয়ের কিছু নাই। দেলোয়ারের বিরুদ্ধে যত তথ্য আছে, আপনি আপনার কাছে যা আছে, এই পরিচালক কমিটির কাছে যা বলছেন, আরও কিছু থাকলে সেগুলো আপনি প্রকাশ করেন।
আপনি বলেছেন যে এই দেলোয়ার আপনাকে মাদক ব্যবসা করার জন্য বিভিন্ন সময় ইনফ্লুয়েন্স করছে, কিন্তু আপনি করেন নাই, আলহামদুলিল্লাহ। আমি শিওর আপনার কাছে আরও অনেক তথ্য আছে এদের ব্যাপারে, আপনি হয়তো এখনও ভয় পাচ্ছেন। এই ঘটনার পিছনে আপনি মেম্বারের নাম বলছেন, মেম্বার অ্যারেস্ট, এর পিছনে কেউ আসেনি, আপনি শুধু কন আমরা জাতির কাছে পৌঁছাই দিব। আপনি সত্য কথাগুলা মন খুলে বলেন, আপনি এক মুহূর্ত পর্যন্ত নিরাপদ আছেন। আর দেলোয়ারকে তো নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের পরে সেইখানের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে রিমান্ড অ্যাপ্লাই করা হয়েছে 7 দিনের জন্য। আমরা বিশ্বাস করি র্যাব তো প্রথম ধাপে তার আখড়াতে গেছে, জিনিসপত্র উদ্ধার করছে, বন্দুক টন্দুক গুল্লি, তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। রিমান্ডে স্যার তার হাড্ডি লুজা করেন, তাকে কি ধরনের শাস্তি, বড় বড় অ্যাডভোকেটরা প্রয়োজনে এই বোনটার পাশে দাঁড়ান, যেন এদের তো ক্রসফায়ার ফাঁসি তো হবে। আর যদি এরা যদি ছাড়া পায়, আমাদের এই বোনটার আমি একটা লেক অফ ট্রাস্ট দেখলাম। লেক অফ ট্রাস্ট এই কারণে বললাম যে বিশ্বাসহীনতায় তিনি ভুগছেন, তার অন্তরের ভিতরে কোথাও না কোথাও এটা ধারণা দেলোয়াররা তো মুক্তি পেয়ে যাবে, পাইয়া যদি আবার আসে তাহলে আজকে এই যে আমি এত কিছু বলতেছি, আমার তো ভাই জীবন শেষ, একটা ছেলে আছে, ছেলেটারা যদি মাইরা ফেলে, কারণ দেলোয়াররাই তো সমাজ এখন। আজকে এটাই তো দেখা যাচ্ছে, পেশি ক্ষমতা, পলিটিক্যাল একটা কি বলা হয় যে একটা ট্যাগ লাগানো, সাধারণ মানুষ বড় জিম্মি হয়ে আছে। বাট এটা দেশের উচিত, রাষ্ট্রের উচিত, প্রশাসনের উচিত ওনার ভিতরে বিশ্বাসের জায়গাটা ঢুকানো, যে আপনি সিকিউর আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে সিকিউর থাকবেন। নিশ্চয়ই নোয়াখালী জেলা পুলিশ বা যারা প্রশাসন আছেন তারা এই বোনের সার্বিক সিকিউরিটির ব্যবস্থা করবেন। হতে পারে এই ঘটনায় অনেক রুই কাতলা ওই এলাকার জড়িত, এই মুহূর্তে তার একটা ক্ষতিও হইতে পারে আমাদের এই বোনটির। তো নিশ্চয়ই প্রশাসন আমাদের বোনের বিরুদ্ধে বোনের পক্ষে খেয়াল রাখবেন, নজরদারি রাখবেন। আর যাবার আগে শুধু এতটুকু বলি, এই ঘটনার কোনো আসামি, একজন সিঙ্গেল আসামি যদি কোনো কারণে মানে যাবজ্জীবন সাজাও পায়, ফাঁসি তো বাদে দিলাম, যাবজ্জীবন সাজা পর্যন্ত যদি মিনিমাম সাজা পাইয়া বসে, তাহলে কিন্তু মনে রাখতে হবে এটা এই দেশকে আরও একবার ধর্ষণ করা হইলো, শুধু ওই বোনকে না, আইনকে ধর্ষণ করা হইলো। যদি একজন মানুষের এখানে সবগুলো আসামে যদি ফাঁসি না হইয়া যাবজ্জীবন যে কোনো একটারও হয়, এদের বাঁচার অধিকার নাই, এদের বাঁচার অধিকার নাই। বাংলার মানুষ এদেরকে বয়কট করছে। আর যাদের হাতে দায়িত্ব আছে তারা দায়িত্ব পালন করেন। নোয়াখালীর অ্যাডভোকেটদেরকে বলবো, আমি বিশ্বাস করি অলরেডি নিশ্চয়ই তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন যে ঐক্য করে আপনারা তার পক্ষে, এদের সন্ত্রাসীদের পক্ষে কেউ দাঁড়াবেন না। আর বাংলার জনতার অ্যাডভোকেট যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো, যে কোনো ধর্ষকের নৃশংস ঘটনা যারা ঘটাইছে তাদের পক্ষে রাষ্ট্র যদি অ্যাডভোকেট দিতেও চায়, কেউ যদি নাও যায়, তখন দেখি রাষ্ট্র কারে অ্যাডভোকেট আইন না তার লাগে বানায়, নাগরিক অধিকার হিসাবে রাষ্ট্র তার অ্যাডভোকেট দিতে হবে। বাট আমরা যাব না, আপনিও যাবেন না, দেখা যাক এরা আসলে কেমনে কি করে, নাকি এটা সময় এসেছে প্রমাণ করার যে আমরা অন্যায়ের বিপক্ষে, অ্যাডভোকেটদের প্রমাণ করার। প্রশাসন তাদের কাজ করে গেছে, পুলিশ তাদের জায়গায় ক্লিয়ারেন্স করছে, কিন্তু যারা অ্যাডভোকেট আছেন এখন আপনাদের উপর দায়িত্বটা, ইনশাল্লাহ আপনারা ইমানি দায়িত্ব পালন করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।